মুভিটা শুরু হয় ক্যালিফোর্নিয়ার কাছের একটি ফাঁকা শহরে, যেখানে একজন প্রত্নতাত্ত্বিক সোনার সন্ধানে এসে পৌঁছান। সে অনেক বছর ধরে সোনা খোঁজার গবেষণা করছিল এবং আজ অনেক বছর পর তার সোনা খোঁজার ইচ্ছাটা পূরণ হয়েছে। কিন্তু সে জানে না যে এই সোনাটা জেনমা স্টোন নামে একটা ভয়ানক লোকের ছিল, যাকে কিনা এই গুহার ভিতরে তার ধন সম্পদ সহ সমাহিত করে দেওয়া হয়েছিল। সেই প্রত্নতাত্ত্বিকটা সেইখানে থাকা সোনার গায়ে স্পর্শ করার সাথে সাথেই বাতাসে জাদুকরী ভাবে মাটি উড়তে শুরু করে এবং সেইখানে থাকা কঙ্কালের মধ্যে আবার একটি দেহ তৈরি হয়, যার মানে হলো সেই কঙ্কালটার মধ্যে আবারও জীবন চলে এসেছিল। এরপর সেই ভয়ানক কঙ্কালটা প্রত্নতাত্ত্বিকের কাছে চলে আসে। প্রত্নতাত্ত্বিক তার সাথে কোনো কথা বলার আগেই সেই ভয়ানক কঙ্কালটা প্রত্নতাত্ত্বিকের গায়ে কুড়াল মেরে হত্যা করে ফেলে। এরপর সে তার শরীর থেকে তার সমস্ত রক্ত একটি পাত্রে জড়ো করে ফেলে। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা বান্টি নামে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা সেই প্রত্নতাত্ত্বিকেরই বোন ছিল। আসলে প্রত্নতাত্ত্বিক অনেকদিন ধরেই বাড়িতে আসেনি এবং তার পরিবার এইখানে তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। বান্টি তখন একটা সেইখানে চিঠি খুঁজে পায়। সে সেই চিঠিটা খুলে দেখতে পায় যে সেইখানে সত্য একটা সোনার টুকরো এবং একটা ম্যাপ রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে যে তার ভাই সত্যি সত্যি সোনার খনি খুঁজে পেয়েছে এবং তার ভাই এখন তাকে সেই সোনা নেওয়ার জন্য ডাকতেছিল। তার সেইখানে একা যাওয়া উচিত ছিল, কিন্তু তার কয়েকজন বন্ধুকে নিয়ে সে সেই সোনা খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপর তারা সকলে মিলে ক্যালিফোর্নিয়ার কাছে সেই ফাঁকা শহরে চলে যায়। পথের মাঝে বান্টির একটা বন্ধু একটা বাড়ির কাছে থামে, যাতে করে তারা সেই জায়গাটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে। সেই বাড়িতে একটা বৃদ্ধ লোক ছিলেন এবং সেই বৃদ্ধ লোকটা সেই শহরের নাম শুনে ভয়ানক ভাবে ভয় পেয়ে যায় এবং সে তাদেরকে সেই শহরে যেতে বারণ করে দেয় এবং সেই বৃদ্ধ তাদেরকে বলে যে তোমরা সেইখানে যেও না, সেইখানে জেনমা নামের একটা কঙ্কাল আছে, সেই কঙ্কালটা তোমাদের মেরে ফেলবে। আমার মনে হয় তুমি সেই কঙ্কালের গল্পটা শুনোনি। জেনমা স্টোক এতটাই ভয়ানক ছিল যে মৃত্যুর পর নরকও তাকে নিতে অস্বীকার করেছে এবং তার আত্মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তাকে তার খনিতে সমাহিত করা হয়েছিল। লোকেদের মুখে এইটাও শোনা যায় যে জেনমা স্টোক একজন নরখাদক ছিল। সে তার নিজের স্ত্রী এবং নিজের সন্তানকে হত্যা করে খেয়ে ফেলেছিল। এরপর সে বৃদ্ধ লোকটি বান্টিদের অনেক পুরনো জেনমা স্টোনের একটি ওয়ান্টেড পত্রিকাও দেখায়, যেটি কিনা সেই বৃদ্ধের দাদু ছিল। সেই বৃদ্ধ লোকটির দাদু জেনমা স্টোনকে ধরতে গিয়ে তার নিজের হাত হারিয়েছিল, কিন্তু কেউই সেই জেনমা স্টোনকে ধরতে পারেনি বা তার রহস্যটা ভালোভাবে সলভ করতে পারেনি। বান্টির বন্ধু জেনমা তখন সেই বৃদ্ধ লোকটিকে বলে যে আপনি কি আমার কাছে এই পত্রিকাটাকে বিক্রি করবেন, এর বিনিময়ে আমি আপনাকে $40 দিব। তখন সেই বৃদ্ধ লোকটি তার কাছে $40 এই পুরাতন পত্রিকাটা বিক্রি করে দেয়। বান্টির বন্ধু এইখানে ভাবছিল যে সে সেই বৃদ্ধ লোককে বোকা বানিয়ে অনেক বছরের মূল্যবান পত্রিকাটা মাত্র $40 কিনে নিয়েছে, কিন্তু সে জানতো না যে সেই বৃদ্ধ লোকটা তাকেই বোকা বানিয়ে দিয়েছিল। আসলে এইটা অনেক পুরনো পত্রিকা ছিল না, সেই বৃদ্ধ লোকটা তার বাড়ির ভিতরে এরকম নকল পত্রিকা বানাতো এবং সে জেনমা স্টোনের গল্প বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত এবং সে নিজেও জেনমা স্টোনের কোনো কিছুতেই বিশ্বাস করতো না। সেই বৃদ্ধ লোকটা এইখানে জেনমা স্টোনের কথা বলে টাকা ইনকাম করতো, যার কারণে সত্যি থাকা জেনমা স্টোন তার উপর অনেক বেশি রেগেছিল এবং এইটাই ছিল আজকে তার শেষ ইনকাম, কারণ সত্যি সত্যি জেনমা স্টোন আজকে তাকে হত্যা করতে এসেছিল। এরপর হঠাৎ করে জেনমা স্টোন সেইখানে চলে আসে এবং সে তার ভয়ানক কোড়ালটা সেই বৃদ্ধর দিকে ছুঁড়ে মারে, যেইটা কিনা সেই বৃদ্ধের পিঠে আটকে যায় এবং চারিদিক রক্তে ভয়ানক ভাবে ছেয়ে যায়। সেই বৃদ্ধ লোকটা এইখানে জেনমা স্টোনের হাতে ভয়ানক নৃশংসতার সাথে মারা যায়। এরপর আমরা বান্টি ও তার দলকে দেখতে পাই, যারা কিনা পুরোপুরি সেই শহরের ভিতরে পৌঁছে গিয়েছিল। এইখানে আসার পর এক্সেল লক্ষ্য করে যে সে তার ঘড়িটি হারিয়ে ফেলেছে, যেইটি কিনা তার স্ত্রীর মা তাকে উপহার দিয়েছিল এবং তার স্ত্রী তার উপর অনেক বেশি রেগে যায়। এজন্য এক্সেল তখন সেইখানে তার ঘড়িটি খুঁজতে শুরু করে দেয়। সে এইটাকে খুঁজে পায় না। এরপর আমরা দেখতে পাই সেইখানকার একটা মেয়ে সেই ঘড়িটাকে খুঁজে পেয়েছে। সেই মেয়েটি তখন এক্সেলকে জিজ্ঞাসা করে আপনি কি এইটাকে খুঁজছেন? এক্সেল তখন হ্যাঁ সূচক মাথা নাড়ে। তারা সেইখানে কিছুক্ষণ কথা বলে। সেই মেয়েটা তখন তাকে বলল যে সে তার আন্টির সাথে এইটার কাছেই থাকে। তারা তখন এক্সেলের স্ত্রীর চিৎকার শুনতে পায়। তারা তখন সেইখানে দৌড়ে চলে যায়। এক্সেলের স্ত্রী একটা সেলুনে ছিল এবং সে সেইখানে উপস্থিত কবুতরগুলিকে ভয় পাচ্ছিল। এই শহরটা অনেক বেশি খালি ছিল, যার কারণে তার চিৎকারটা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল, যেটা শুনে শেরিফ নামে একটা ব্যক্তিও এইখানে চলে আসে। সেই শহরে অনেক কম মানুষ ছিল এবং সেই শহরে বসবাসরত সবাই একে অপরকে চিনত। সে শরীফকে দেখতে পেল এবং সে তার আন্টির সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো। এরপর সে পুরো দলকে জিজ্ঞাসা করলো তোমরা সবাই এইখানে কি জন্য এসেছো? বান্টি তাকে সত্যি কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তখন তার মুখ চেপে ধরে এবং তার বন্ধু শেরিফকে মিথ্যা বলে যে তারা শুধুমাত্র ক্যাম্পিনের জন্য এইখানে এসেছে এবং বান্টি যে সোনার টুকরোটা তাকে দেখাতে চাচ্ছিল সেইটা তার বন্ধুর সাথে সাথে কেড়ে নিয়ে অন্য একটা মেয়ের হাতে দিয়ে দেয়। ক্যাম্পিং করবে শুনে শেরিফ তাদেরকে পরামর্শ দিতে শুরু করে যে তাদের এইখান থেকে কোথায় কোথায় যাওয়া উচিত। এইখান থেকে যাওয়ার আগে শেরিফ তাদেরকে সতর্ক করে দিয়ে
দিয়ে বলেছিল সামনের রাস্তা অত্যন্ত ভয়ানক, তাদের শুধুমাত্র একটি গাড়ি নিয়ে যেতে হবে এবং তোমরা এইখান থেকে যাওয়ার পর খনি থেকে দূরে থাকতে হবে তোমাদের। অর্থাৎ শেরিফ তাদেরকে সোনার খনিতে যাওয়ার জন্য বাধা দিচ্ছিল, কিন্তু শেরিফ তো জানে না এইটার জন্যই তারা এইখানে এসেছে। এক্সেলের স্ত্রী যে কিনা সোনার টুকরোটা পেয়েছিল সে এইখান থেকে পালিয়ে চলে যাওয়ার কথা ভাবতেছিল। এরপর এক্সেলের স্ত্রী এক্সেলের সাথে বিনা কারণে ঝগড়া করে এবং সে সেই সোনার খনিটা নিয়ে সেইখান থেকে চলে আসে, কিন্তু সেইখান থেকে সে বেশি দূর যেতে পারে না। সে ভয়ানক আত্মাটা তখন তাকে ধরে ফেলে এবং সেই আত্মাটা তার গাড়িটা এইখানে ভেঙে দেয় এবং তাকে সেই গাড়ি থেকে টেনে বের করে। এরপর সেই আত্মাটা তার চুল ধরে তার মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলে, এরপর তার হাত থেকে তার সোনাটা নিয়ে নেয়। অন্যদিকে পুরো দলটা জেনমা স্টোনের খনিতে পৌঁছে গিয়েছিল। তারা এখন একটা কেভের ভিতরে ঢুকেছিল যেখানে জেনমা স্টোন মারা গিয়েছিলেন এবং যেখানে জেনমা স্টোনকে সমাহিত করা হয়েছিল এবং জেনমা স্টোন এইখানে সেই প্রত্নতাত্ত্বিক মানে বান্টির ভাইকে হত্যা করেছিল। তারা এইখানে বান্টির ভাইকে খুঁজে পায় না, কিন্তু তারা সেইখানে তার ব্যাগটা খুঁজে পায় যেখানে মানচিত্রের অর্ধেকটা ছিল। এই মানচিত্র অনুসরণ করে বান্টি সহজে বলে যে এইটা অনুসরণ করে তারা সোনার কাছে পৌঁছাবে। তখনই নিভ নামে একটা মেয়ে যে তাদেরকে গাইড করছিল সে সোনার কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিভ নামে সেই মেয়েটি তাদেরকে বলে তোমরা যদি এইখানে গুপ্তধনের সন্ধানে এসে থাকো তাহলে জেনে রাখো তোমরা এইখানে সকলেই মারা যাবে। এবং এই কথাটা বলে নিভ এইখান থেকে শহরের ভিতর পালিয়ে চলে যায়। এরপর সে পালিয়ে গিয়ে তার আন্টির কাছে চলে যায় এবং সে তার আন্টিকে বলে যে এইখানে কিছু লোক গুপ্তধনের সন্ধানে এসেছে। তার আন্টি তখন তাকে শান্ত করে বলে যে তুমি চিন্তা করো না, তারা তাদের কৃতকর্মের শাস্তি পেয়ে যাবে, তুমি তাদের এইখানে কোনো কিছু বলে থামাতে পারবে না এবং তোমার তাদের কাছে যাওয়া একদমই উচিত হবে না। কিন্তু নিভ তাদের সবাইকে এভাবে মরার জন্য ছেড়ে দিতে পারে না। সে তখন তাদেরকে সাহায্য করার জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিভ এইখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আন্টি শেরিফকে ফোন করে জানায় যে নিভ সেই গুহার কাছে যাচ্ছে। অন্যদিকে বান্টিরা তারা সেই মানচিত্র অনুসরণ করে একটা গোপন স্থানে পৌঁছে যায় যেটা কিনা ধন সম্পদ দিয়ে পূর্ণ ছিল এবং এই জিনিসটা দেখে তাদের আনন্দ দেখে কে তারা এটাও ভুলে গিয়েছিল যে বান্টির ভাই যে কিনা তাদেরকে এইখানে পৌঁছানোর জন্য মানচিত্র পাঠিয়েছিল তারা তাকে খুঁজে পায়নি। লোভ এইখানে তাদেরকে পুরোপুরি ভাবে অন্ধ করে দিয়েছিল। তারা এইখানে যতটা সম্ভব সোনা দিয়ে নিজেদের ব্যাগ ভরতে শুরু করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা আগামীকাল এইখানে আসবে বাকি সোনা নিতে, কারণ এইখানে অন্ধকার হতে চলেছিল। কারণ তারা যদি ধন সম্পদের লোভে এইখানে থাকে তাহলে গাড়িতে পৌঁছানো তাদের জন্য কঠিন হবে। এইখানে তারা দেখতে পায় যে জেনমা স্টোন দৌড়ে আসা ইভকে ধরে ফেলেছে যে কিনা তাদেরকে সতর্ক করতে আসছিল, কিন্তু জেনমা স্টোন ভেবেছিল যে নিভ হয়তো তার ধন সম্পদ লুট করতে আসছে। এই জন্য সে এইখানে ইভের ঘাড় ধরে ফেলে এবং সে তার পেটে কুড়াল দিয়ে অনবরত আঘাত করতে থাকে এবং তাকে এইখানে ভয়ানক ভাবে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই বান্টি এবং তার দলবল তাবু খাটিয়েছে। এরপর এক্সেল যখন তাদের কাছ থেকে একটু আলাদা হয়ে একা কোথাও যায় তখন শেরিফ সেইখানে চলে এসে তাকে ধরে ফেলে। শেরিফ ভেবেছিল যে নিভ হয়তো তাদের সাথেই থাকবে, কিন্তু যখন সে দেখে যে ইভ তাদের সাথে নেই তখন তিনি তাদেরকে এইখানে একা রেখে চলে যায়। এরপর তাদের কথোপকথনের সময় আমরা দেখতে পাই যে তাদের একটা বন্ধু তার কাছে করে বন্দুক নিয়ে আসছে, কারণ সে ভেবেছিল যে হয়তো কেউ তার কাছ থেকে সোনা কেড়ে নিতে পারে এবং যখনই কেউ তার কাছ থেকে তার সোনা কাটতে আসবে তখনই সে তাকে গুলি করে হত্যা করে দিবে। এবং তার উদ্দেশ্য এইখানে আরো বেশি ভয়ানক ছিল। সে তার বন্ধুদের সোনার একদমই অংশ দিতে চাইছিল না। তার ভাবগতি দেখে আমরা এইটা বুঝতে পারি যে সে তার বন্ধুদেরকে হত্যা করবে এবং সকল সম্পত্তি সে নিজে একাই ভোগ করবে, কারণ যত কম লোক তত বেশি অংশ। তার কথা শুনে এইখানে তাকে সকলে হতবাক হয়ে যায় এবং তারা সকলে এই কথাটাই ভাবছিল। ঠিক তখনই তারা দূর থেকে একটা ছায়ামূর্তিকে দেখতে পায়। এরপর কাছে আসলে তারা দেখতে পায় এইটা সেই ভয়ানক আত্মাটাই ছিল। প্রথমে সেই আত্মাটা কুড়াল ছুঁড়ে তাদেরকে ভয় দেখায়। বাকিরা ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেলেও যার কাছে বন্দুক ছিল সে এইখানে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিল। সে ভাবছিল তার কাছে বন্দুক আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে জানতো না যে জেনমা স্টোন অলরেডি মারা গিয়েছে এবং সে এখন একটা আত্মা হয়ে গিয়েছে আর এখন তাকে কোনোভাবেই মারা সম্ভব নয়। সে জেনমা স্টোনকে লক্ষ্য করে তার দিকে গুলি চালায়, কিন্তু তার উপর গুলির কোনো প্রভাবই পড়ে না, কারণ সে তো অলরেডি মারাই গিয়েছে আর কতবার মারা যাবে সে। যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে এইখান থেকে সোনা নিয়ে পালানোর কথা ভাবছিল। অন্যদিকে গাড়িতে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা গাড়িটা নিয়ে এইখান থেকে পালানোর সাথে সাথে জেনমা স্টোন দূর থেকে তার কোয়ালটা ছুড়ে মারে, যেটা তার গাড়ির কাঁচ ভেঙে সোজা তার কপালে গিয়ে আটকে যায় এবং সে ঘটনা স্থলেই মারা যায়। এটা দেখে এইখানে থেকে সকলে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা এক জায়গায় পৌঁছে দেখতে পায় যে বন্দুকধারী সেই লোকটি তার গাড়িতে বসে আছে এবং সে তার দলকে এইখানে একা রেখে এইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জেনমা স্টোন তাকে এইখান থেকে বেশি একটা দূরে যেতে দেয় না। জেনমা স্টোন জানালা দিয়ে তার গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে এবং জোরে স্টিয়ারিং ঘোরানোর সময় তার গাড়ি এইখানে কন্ট্রোল হারিয়ে ফেলে, যার কারণে তার গাড়িটি সেইখানে থেকে আর একটা গাড়ির সাথে সংঘর্ষ করে এবং সেইখানে ভয়ানক একটা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে সেই লোকটা সেইখানে মারা যায়। এই দৃশ্যটা দেখার পর বাকি যে তিনজন বেঁচে ছিল তারা সকলেই ভয় পেয়ে যায়। এরপর যখন
তারা জেনমা স্টোনের পাথরের তৈরি মুখ দেখে তখন তারা এখানে ভয়ানক আকারে ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে তারা এইখান থেকে পালাতে শুরু করে এবং তারা সামনে ইভের আন্টিকে দেখতে পায়, যিনি কিনা তাদের জীবন বাঁচানোর জন্য তাদেরকে তার বাড়িতে নিয়ে চলে আসে। ইভের আন্টি তাদেরকে বলছিল যে তোমরা তার সোনা চুরি করা একদমই উচিত হয়নি, যদি কেউ তার সোনায় হাত দেয় তখনই সে জেগে ওঠে এবং যখন সে জেগে ওঠে তখন সে ধ্বংসলীলা চালায়, এখন সে তোমাদের সকলকে মেরে ফেলবে। এরপর ইভের আন্টি তাদেরকে জেনমা স্টোনের পুরো গল্পটা বলতে শুরু করে। 1851 সালে যখন জেনমা স্টোন অন্যদের সোনা চুরি করত, এরপর যখন সকলে জানতে পারে জেনমা স্টোনই তাদের সোনা চুরি করেছে এবং তারা যখন জেনমা স্টোনের কাছে তাদের সোনা ফেরত চায়, সে তখন একটা মেয়েকে অপহরণ করে এবং তাকে হুমকি দেয় যে তারা যদি তার কাছে সোনা চায় তাহলে সে এই মেয়েটাকে হত্যা করে ফেলবে। এইখান থেকে সকলে অনুরোধ করে মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু সে এইখানে সেই মেয়েটির উপর একটু দয়া দেখায় না। সে সকলের সামনে সেই মেয়েটাকে ঝুলিয়ে দেয় এবং সে তার কুড়াল দিয়ে আঘাত করতে করতে সেই মেয়েটাকে নির্মম ভাবে হত্যা করে, সেইটাও সকলের চোখের সামনে। অনেক বেশি রাগ করে সেইখান থেকে সকলে তার উদ্দেশ্যে গুলি করতে থাকে। এইখান থেকে সকলে ভাবছিল যে সে মারা যাবে, কিন্তু এত গুলি খাওয়ার পরেও সে বেঁচে ছিল, কারণ সে ইতিমধ্যেই তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল এবং সে আসলে একজন নরখাদক ছিল, কারণ সে সকলের সামনেই তার আঙুল কামড়ে খেয়ে ফেলে এবং সে সেইখান থেকে সকলের গায়ে তার নিজের রক্ত ছিটিয়ে দিয়ে সকলকে অভিশাপ দেয় যে যে আমার সোনা চুরি করবে আমি তাকে মেরে ফেলবো। এরপর সে তার খনির ভিতরে ঢুকে যায় এবং সে সেইখানে ঘুমিয়ে যায়। সেই দিন থেকে এখনো পর্যন্ত যখনই কেউ তার সোনা চুরি করতে আসে তখনই সে জেগে ওঠে এবং সে সকলকে মেরে ফেলতে থাকে। এরপর সে তাদেরকে হত্যা করে তার মিশন শেষ করে আবারও ঘুমিয়ে পড়ে। এখন তোমরা তাকে জাগিয়ে তুলেছো, এখন তার কাজ হলো তোমাদেরকে হত্যা করা এবং তোমাদের মেরে ফেলার পরে সে শান্ত হয়ে ঘুমাতে যাবে। তখন বান্টি এবং তার বন্ধুরা সেই মহিলাকে জিজ্ঞেস করে আমরা কি এইখান থেকে কোনোভাবে পালিয়ে যেতে পারি না? তখন সে বলে যে পালানোর একমাত্র উপায় হলো তার সকল সোনা এমনকি ক্ষুদ্রতম অংশটাও সেইখানে রেখে আসো, অন্যথায় অভিশাপ শেষ হবে না এবং তোমরা সকলেই মারা যাবে। কিন্তু তারা এখানে কেউই জানতো না যে সোনা ছোট ছোট টুকরোগুলো কার কার কাছে ছিল। এরপর তাদের আন্টি তাদেরকে বলে যে সেইটাকে খনিতে ডেকে আনতে এবং বোম দিয়ে তার খনিটাকে উড়িয়ে দিতে, হয়তো তখন সে মারা যেতে পারে। এই লোকেরা তখনই পরিকল্পনা করছিল, তখনই জেনমা স্টোন তাদের বাড়িতে চলে আসে। সেই আন্টি জেনমা স্টোনকে বিরক্ত করার জন্য তার লণ্ঠনটা তুলে নেয়, কিন্তু দূর থেকে জেনমা স্টোন তার কুঠালটা আন্টির দিকে ছুড়ে মারে এবং লণ্ঠনটা ভেঙে যায়। কেরোসিন তেল এবং সেই লণ্ঠনের আগুন আন্টির গায়ে একসাথে পড়ার কারণে সেই আন্টিটা এইখানে পুড়তে পুড়তে মারা যায়। এরপর সে বান্টিটের দলের একজনের গলা জোরে চেপে ধরে। সে তাকে হত্যা করার আগেই বান্টির আর একটা বন্ধু সেই জেনমা স্টোনের একটা হাত কেটে ফেলে। এরপর তারা এইখান থেকে গ্রেনেড নিয়ে দৌড়াতে শুরু করে দেয়। অন্যদিকে জেনমা স্টোন তার কেটে যাওয়া হাত প্রতিস্থাপনের জন্য কুড়াল ব্যবহার করছিল এবং এই সুযোগেই তারা দৌড়াচ্ছিল। তারা এইখানে প্ল্যান করছিল যে তারা জেনমা স্টোনের সকল সোনাগুলো খনিতে রেখে দিবে এবং যখনই জেনমা স্টোন সেইখানে আসবে তখনই তারা সেইখানে ডায়নামাইট ব্লাস্ট করে পুরো পাহাড়টাকে উড়িয়ে দিবে। এরপর তারা খনির ভিতরে ডায়নামাইটটা রাখতে চলে যায় আর বান্টি বাইরে অপেক্ষা করছিল। এরপর জেনমা স্টোন তার খনিতে চলে আসে। জেনমা স্টোন তখন এইখানে এই দুজনকে দেখে অনেক বেশি পরিমাণে রেগে ওঠে। তখন জেনমা স্টোন তাদেরকে তার কুড়াল দিয়ে আঘাত করে আহত করে ফেলে। তারা দুইজন এইখানে তাদের শেষ নিঃশ্বাস গুনছিল। জেনমা স্টোন তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করার আগেই বান্টি দ্রুত এইখানে চলে আসে এবং সে একটা ফ্লেয়ার বন্দুক দিয়ে জেনমা স্টোনকে পুড়িয়ে দেয়। এরপর সে তার দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এক্সেল এইখানে বেরিয়ে আসতে অস্বীকার করছিল, কারণ সে এটা ভেবে নিয়েছিল যে আমি জেনমা স্টোনকে পুরোপুরিভাবে শেষ করেই ছাড়বো। বান্টি তার অন্য একটা সঙ্গী নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এক্সেল ভিতরেই থেকে যায়। এরপর সে ভিতরে থাকা সকল ডাইনামাইট গুলোকে বিস্ফোরণ করে এবং সেইখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। এতে করে এক্সেল সেইখানেই মারা যায় এবং এতক্ষণে সকাল হয়ে গিয়েছিল। বান্টি এবং তার আর একটা বন্ধু তখনও পর্যন্ত বেঁচে ছিল। তারা তখন লক্ষ্য করে যে তাদের কাছে এখনো পর্যন্ত কিছু সোনা মজুদ আছে। বান্টির বন্ধু তখনই সেই ধন ভান্ডারের ব্যাগটিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর শেরিফ সেইখান থেকে চলে যায়। শেরিফ যখন তাদেরকে এইখানে দেখতে পায় তখন শেরিফ তাদেরকে সাহায্য করার জন্য তার ভ্যানটি তাদের হাতে দেয়। এরপর সে সেই জায়গাটাকে দেখতে শুরু করে যেটা রাত্রে পর্যন্ত ঠিক ছিল, এখন সেটা ভেঙে পড়েছে। শেরিফ গত রাতের ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। সে এইখানে একটি ব্যাগও পেয়েছিল যেটা বান্টি এবং তার সঙ্গী ফেলে দিয়েছিল। সে যখনই এইটাকে তোলে তখনই জেনমা স্টোন মাটি থেকে বেরিয়ে চলে আসে এবং সে ধ্বংস ছড়িয়ে দেওয়ার জন্য আবারও জীবিত হয়ে ওঠে। শরীফের সাথে এখন কি হবে সেটা না জানিয়ে এই গল্পটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইটা ছিল আজকের মুভিটার এক্সপ্লেনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।